নমস্কার বন্ধুরা, যারা অলরেডি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন বা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন বলে অল্প অল্প নলেজ গেইন করছেন, সবার জন্যই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব যে কোন কোন মিউচুয়াল ফান্ডগুলি অ্যাভয়েড করা উচিত বা কেনা একদমই উচিত নয়। কারণ আপনি মিউচুয়াল ফান্ডের রিটার্ন অনুযায়ী যেটা টপ রিটার্ন চলছে সেটা আপনি কিনে ফেলেছেন, এক বছর পরে দেখবেন সেই রিটার্ন অনুযায়ী সেই মিউচুয়াল ফান্ডটা হয়তো 7 নম্বর বা 8 নম্বরে চলে গেছে, অথবা 3 বছর পরে দেখবেন আপনার ফান্ডটা আবার 2 নম্বর বা 3 নম্বরে চলে এসছে। তো এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু খুবই নর্মাল। তাই আমরা যদি খারাপ মিউচুয়াল ফান্ডগুলোকে অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আমাদের রিটার্নটা মোটামুটি ভালো হয়ে যাবে। আর মিউচুয়াল ফান্ডের ইন্ডাস্ট্রিতে কিছু কিছু মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলি কিছু কিছু মিউচুয়াল ফান্ড বানিয়ে থাকে, যে ফান্ডগুলো তাদের নিজেদের প্রফিট করার জন্য বানিয়ে থাকে, এবং কিছু কিছু ফান্ড থাকে যেগুলো হচ্ছে ইনভেস্টরদের প্রফিট করার জন্য বানানো হয়। তো আপনি যদি খারাপ ফান্ডগুলো আগে থেকেই এলিমিনেট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো রিটার্ন অবশ্যই মিউচুয়াল ফান্ড থেকে পেতে পারেন। তো চলুন আমরা এই কোন কোন ফান্ডগুলি কেনা উচিত নয় সেইগুলো নিয়ে ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা করব। তো 1 নম্বরে আমরা আসছি, সেটা হচ্ছে লার্জ ক্যাপ বা ব্লু চিপ মিউচুয়াল ফান্ড। তো লার্জ ক্যাপ ফান্ড কাকে বলে না, যারা লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করে। লার্জ ক্যাপ কোম্পানি হলো যে আমাদের শেয়ার মার্কেটে মার্কেট ক্যাপিটাল অনুযায়ী যে প্রথম 100টা কোম্পানি আছে তাকে বলে লার্জ ক্যাপ কোম্পানি। তো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে ইনভেস্ট করে। আবার যদি আমরা ইন্ডেক্সে যাই, সেটা নিফটি 50 বা সেন্সেক্স, সেগুলোও কিন্তু এই কোম্পানিগুলোই থাকে। তাহলে আমরা যদি ইন্ডেক্স ফান্ড কিনে ফেলি সেক্ষেত্রে আমাদের কতগুলো সুবিধা হবে। কারণ ইন্ডেক্স ফান্ডে এক্সপেন্স রেশিও বা মিউচুয়াল ফান্ড চালানোর জন্য যে ফিস দিতে হয় মিউচুয়াল ফান্ড কোম্পানিকে, সেই এক্সপেন্স রেশিও বা ফিসটা কিন্তু ইন্ডেক্স ফান্ডে অনেক কম হয়। ইন্ডেক্স ফান্ডে এক্সপেন্স রেশিও 0.2 কাছাকাছি হয়, কিন্তু যদি আপনি লার্জ ক্যাপ বা ব্লু চিপ ফান্ড কিনে থাকেন সেখানে 0.4 বা 0.5 থেকে শুরু করে 1.2 1.4 পর্যন্ত এক্সপেন্স রেশিও হয়ে থাকে। তাই আমি বেশি টাকা ফিস দিয়ে লার্জ ক্যাপ বা ব্লু চিপ ফান্ড কেনার কিন্তু কোনো দরকার নেই। আর ইন্ডেক্স ফান্ডে আরেকটা সুবিধা, ইন্ডেক্স ফান্ডের কিন্তু রিস্কটা খুবই কম হয়। কারণ যে টপ কোম্পানিগুলো আছে, টপ 100 কোম্পানি আপনি যদি দেখেন, তার মধ্যে যে কোম্পানিগুলো খারাপ পারফর্ম করে তার মার্কেট ক্যাপিটাল যদি কমে যায়, সেই কোম্পানিটাগুলো কিন্তু সেই টপ ফান্ড থেকে বেরিয়ে আসে বা লার্জ ক্যাপ থেকে বেরিয়ে আসে সেই কোম্পানিটা, এবং সেই জায়গায় অন্য একটা কোম্পানিকে অটোমেটিক নিয়ে নেওয়া হয়। সেটাই হচ্ছে ইন্ডেক্স ফান্ডে রিস্ক কম হবার মেন কারণ। তো এরপরে আমরা আসছি 2 নম্বরে, সেটা হচ্ছে হাইব্রিড ফান্ড। হাইব্রিড সবজিতে যেমন কোনো টেস্ট থাকে না, সেরকম হাইব্রিড ফান্ডগুলো এইরকমই হয়। এখানে কিছুটা পোর্শন ইকুইটি মানে শেয়ার, আপনারা সবাই জানেন, আর কিছুটা ডেপ্ট মানে হচ্ছে বন্ড বা ফিক্সড ডিপোজিট বা ক্যাশ ইকুইভ্যালেন্ট, এরকমভাবে ইনভেস্ট করা হয়। কিন্তু আপনারা সকলে অনেকেই হয়তো জানেন, বা ডেপ্ট মিউচুয়াল ফান্ডের কিন্তু এক্সপেন্স রেশিও বা ফিসটা কিন্তু একদম মিনিমাম হয়ে থাকে। আর ইকুইটির ক্ষেত্রে ইকুইটি মিউচুয়াল ফান্ডে কিন্তু এক্সপেন্স রেশিওটা অনেক বেশি থাকে। কিন্তু এই হাইব্রিড ফান্ডে কী করা হয়, ধরুন 50% এখানে ইকুইটি কেনা হয় আর 50% ডেপ্ট কেনা হয়, অথচ এখানে কিন্তু এক্সপেন্স রেশিওটা ইকুইটির মতো নিয়ে নেওয়া হয়। মানে ডেপ্ট পোর্শনের জন্য যে ইকুইটি যে ফিসটা কম হওয়ার কথা সেখানে কিন্তু এখানে নেওয়া হয় না এই হাইব্রিড ফান্ডগুলোতে। এখানে কিন্তু মিউচুয়াল ফান্ডগুলোর প্রফিট হয়। এবং এই যে হাইব্রিড করার, এটা কিন্তু আপনি নিজেই করতে পারেন। মানে আপনার যে টাকাটা ইকুইটিতে বা শেয়ার মার্কেটে লাগানোর ইচ্ছে আছে রিস্ক নিয়ে, মানে মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়ে, সেই টাকাটা আপনি কি করলেন না ইকুইটি মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দিতে পারেন। আর যে টাকাটা আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কম আছে, যে টাকাটা রিস্ক নিতে চান না, সেই টাকাটা আপনি কোনো ফিক্সড ডিপোজিট, এনএসসি, পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি এইসবে লাগিয়ে দেবেন। ভেরি সিম্পল। তার জন্য হাইব্রিড ফান্ড কেনার কোনো জরুরি নেই। হাইব্রিড ফান্ডের ফিসটা অলরেডি এমনিতে বেশি চলে যাচ্ছে, তাহলে হাইব্রিড ফান্ডটা আমরা কখনোই ইনভেস্ট করব না। এরপরে আমরা 3 নম্বরে আসছি, সেটা হচ্ছে ফান্ড অফ ফান্ড। তো মিউচুয়াল ফান্ডে আমরা কি করি, মিউচুয়াল ফান্ডে কী হয়, কতগুলো শেয়ার বা স্টক কেনা হয়। কিন্তু এই ফান্ড অফ ফান্ড মিউচুয়াল ফান্ডগুলো কী করে, এটা কী করে 5টা 6টা 10টা আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেয়। তাহলে এখানে কি হয়, যে ফান্ড অফ ফান্ডে যে 10টা মিউচুয়াল ফান্ড কেনা হয়, সেই 10টা মিউচুয়াল ফান্ড কেনার জন্য তাদেরকে একটা এক্সপেন্স রেশিও বা খরচা দিতে হয়, আর যে ফান্ড আপনি কিনেছেন তারও একটা নিজস্ব এক্সপেন্স রেশিও আছে। তাহলে এই দুবার আপনাকে ফিস দিতে হয়। তাহলে সেই জন্য এই ফান্ডের খরচাটা কিন্তু, এই ফান্ড অফ ফান্ডগুলোতে খরচা কিন্তু অনেক বেড়ে যায়। তাই এই ফান্ড অফ ফান্ড সবসময় আপনারা অ্যাভয়েড করবেন। এবারে আমরা আসছি
চার নম্বরে হচ্ছে এনএফও মানে নিউ ফান্ড অফার, যেটা নতুন ফান্ড ধরুন লঞ্চ করলো কোনো মিউচুয়াল ফান্ড কোম্পানি, সেখানে দেখবেন অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, অনেক ডিস্ট্রিবিউটাররা, ব্যাংকের ম্যানেজাররা দেখবেন চারিদিকে প্রচুর প্রচার করে। মানে কি নতুন ফান্ড তৈরি হওয়ার জন্য প্রথমে একটা ভালো কালেকশন দরকার, তো নাহলে ফান্ডটা স্টার্ট হবে কী করে, সেই জন্য কিন্তু প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট করা হয়। সেই এনএফও কিন্তু কখনো ইনভেস্ট করা উচিত নয়, কারণ একটা নতুন ফান্ড তৈরি হচ্ছে, সেই ফান্ডটা কী থিমে চলবে, ফান্ড ম্যানেজার কীভাবে চালাতে পারবে, সেটা কিন্তু প্রিভিয়াস কোনো ট্র্যাক রেকর্ড থাকে না, প্রিভিয়াস কোনো তার যে পারফরমেন্সের কোনো আপনার ডেটা কোনো পাই না। সেই জন্য এই এনএফওতে কখনো ইনভেস্ট করা উচিত নয়। ফান্ডটা তো মার্কেটে আসছে, ফান্ডটা তো মার্কেট থেকে উড়ে যাবে না, 2 বছর 3 বছর পরে আমরা ফান্ডটার ট্র্যাক রেকর্ড পেয়ে যাবো, তার ডাটা পেয়ে যাব, কতটা রিস্কি আছে ফান্ডটা, কতটা প্রফিট জেনারেট করে, সব কিছু দেখার পরে আমরা ইনভেস্ট করতেই পারি। ফান্ডটা তো মার্কেট থেকে উড়ে যাবে না, তাই এনএফওতে কখনো ইনভেস্ট করা উচিত নয়। এবারে আমরা আসছি নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে, যদি আমরা ভিডিওটা ভালো লেগে থাকে কিন্তু চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে নতুন নতুন এরকম ভিডিও পেতে পারেন। এরপরে আমরা আসছি 5 নম্বরে হচ্ছে সেটা হচ্ছে সেক্টোরিয়াল ফান্ড। সেক্টোরিয়াল ফান্ড মানে একটা নির্দিষ্ট সেক্টর ইনভেস্ট করে থাকে, সেটা আইটি সেক্টর হতে পারে, ফার্মা সেক্টর হতে পারে, এরকম প্রচুর সেক্টর আছে আমাদের। তো এই সেক্টোরিয়াল ফান্ডগুলো কিন্তু প্রচুর রিস্কি হয়, কারণ এটা একটা নির্দিষ্ট খালি সেক্টরের উপরে ইনভেস্ট করতে থাকে। সেই সেক্টরটা যদি সময় খারাপ চলে তখন কিন্তু এই ফান্ডটার গ্রোথটা কিন্তু অনেক কমে যায় এবং অনেক সময় নেগেটিভও চলে যায়। যেমন করোনার সময় আইটি সেক্টর প্রচুর গ্রোথ করেছিল এবং সেই জন্য এই আইটি ফান্ড বা টেকনোলজি ফান্ড এগুলো কিন্তু খুব প্রফিট দিয়েছিল, এক বছরে 70% 80% প্রফিট দিয়েছিল। সেই জন্য অনেকে কিন্তু এর মধ্যে ঢুকে গেছিলো। তারপরে করোনার পরে দেখা গেল আইটি সেক্টরে কিন্তু ধীরে ধীরে স্লো হয়ে গেছে, সেই জন্য এই সেক্টরটা কিন্তু এখন আর ভালো পারফর্ম করছে না। তাই সেক্টোরিয়াল ফান্ড সবসময় খুব রিস্কি হয়। সেই জায়গায় যদি আপনি নর্মাল মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করেন, সেখানে কিন্তু অনেকগুলো সেক্টরের মধ্যে আপনার টাকাটা ছড়িয়ে থাকে। তাই তার মধ্যে একটা দুটো সেক্টর যদি খারাপও হয়ে যায়, সারা জীবনের জন্য যদি খারাপ হয়ে যায়, তাও কিন্তু আপনার পোর্টফোলিওতে খুব একটা অসুবিধা হয় না। তাই এই সেক্টোরিয়াল ফান্ডে ইনভেস্ট করা কিন্তু একদমই উচিত না। এবারে আসছি আমরা 6 নম্বরে, সেটা হচ্ছে থেমেটিক ফান্ড। থেমেটিক ফান্ডগুলো কী করে না, একটা নির্দিষ্ট থিমের উপরে এটা নির্ভর করে এবং থেমেটিক ফান্ডগুলোর মধ্যে 3টে বা 4টা সেক্টর থাকে, মানে 3টে বা 4টা সেক্টর নিয়ে যে তৈরি হয় তাকে বলে থেমেটিক ফান্ড। যেমন একটা উদাহরণ দিই আমরা, ইনফ্রাস্ট্রাকচার ফান্ড। এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যেমন থাকে পেন্ট সেক্টর থাকতে পারে, যেমন সিমেন্ট সেক্টর থাকতে পারে, ব্যাঙ্কিং সেক্টর থাকতে পারে, মেটাল সেক্টর থাকতে পারে, যেগুলো ইনফ্রাস্ট্রাকচারে কাজে লাগে, সেইগুলো নিয়ে যে ফান্ডটা তৈরি হয় তাকে বলে থেমেটিক ফান্ড। এখানেও সেম সেক্টরিয়াল ফান্ডের মতো, এখানে 4টে-5টা সেক্টর আছে, তো ওই 4টা-5টা সেক্টর যদি কাজ না করে, সেইগুলি স্লো হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ফান্ডটা কিন্তু স্লো হয়ে যায় এবং এটা কিন্তু অবশ্যই রিস্কি আছে। এরপরে আমরা আসছি, এবং এই সেক্টোরিয়াল ফান্ড এবং থেমেটিক ফান্ড এর কিন্তু এক্সপেন্স রেশিও বা খরচটা কিন্তু প্রচণ্ড হাই হয়ে থাকে, মানে ইকুইটি ফান্ডের থেকেও বেশি হয়ে থাকে এই সেক্টোরিয়াল ফান্ড। এখান থেকে কিন্তু ভালো একটা ইনকাম করার কিন্তু রাস্তা এই মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো। তাই সেক্টোরিয়াল ফান্ডের থেমেটিক ফান্ডগুলো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বেশি করে করা হয়, সেই জন্য এই ফান্ডগুলো কখনোই কেনা উচিত নয়। প্রচুর রিস্ক আছে, প্লাস এখানে এক্সপেন্স রেশিও কিন্তু সব থেকে বেশি নেওয়া হয়। তা আর লাস্ট যেটা আমরা আসবো সেটা হচ্ছে ডেপ্ট মিউচুয়াল ফান্ড। এগুলো আপনি যদি ডেপ্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু ওই লিকুইড ফান্ড বা আলট্রা শর্ট টার্ম ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। সেছাড়া লং টার্মে যদি কেউ ডেপ্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সেটা কিন্তু খুব একটা ভালো হয় না। যারা ট্যাক্সের আওতায় পড়েন তাদের জন্য তো একদমই ভালো নয়, কারণ ডেপ্ট ফান্ডে এখন লং টার্মে যে ইন্ডেক্সেশন বেনিফিট পাওয়া যেত, ইন্ডেক্সেশন করে যে ছাড় পাওয়া যেত, সেই ছাড়টা কিন্তু পাওয়া যায় না। তাই ডেপ্ট ফান্ডে রিস্ক নিয়ে না ইনভেস্ট করে আমার মতে যদি আপনি ফিক্সড ডিপোজিট, এনএসসি, পিপিএফ এইসব করেন, বিনা রিস্কের ফিক্সড ইনকাম প্ল্যানগুলো করেন, সেটা কিন্তু অনেকটাই আপনি লাভবান হবেন। এবং মিউচুয়াল ফান্ডে যে ট্যাক্সের ব্যাপারটা যদি আপনি জানতে চান, তাহলে এই ভিডিওর শেষে যে থাম্বনেলটা আছে সেটা ক্লিক করে আপনি দেখে নিতে পারেন মিউচুয়াল ফান্ডের ট্যাক্স কী হয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার, সবাই ভালো থাকবেন।